প্রদর্শক ইসমানী মির্জা বসুবরাতিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি মধ্যপ্রাচ্যে পরিচিত সার্বিক অর্থনীতি নিয়ে, মূলত বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী রয়েছেন। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক, অর্থনৈতিক বিশ্লেষক জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রদর্শক, আমরা শিরোনামটি যেটি সেটি আসলেই মূলত আমরা বোঝানোর চেষ্টা করছি মধ্যপ্রাচ্য পরিস্থিতি আসলে সারা বিশ্ব এবং বাংলাদেশের অবস্থা। আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম যে ইরানের পরিস্থিতি সেটি এক মাস আজকে অতিবাহিত হতে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার সহ অনেক নেতারা তারা হত্যার মুখোমুখি হয়েছে, হত্যা শিকার হয়েছে, অনেক নাগরিক সেখানে মারা গিয়েছে। তেল গ্যাস ক্ষেত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র, তারা হামলা করেছে এবং তারা আক্রমণ এখনও অব্যাহত রেখেছে। চলমান এই যুদ্ধ পরিস্থিতি ইতিপূর্বে আমরা দেখেছি দুটি নৌযান সেখানে গিয়েছে যারা যারা বিমানগুলি বহন করতে পারে। আজকে আমরা দেখেছি যে বিমানবাহী আরেকটা রণতরী সেখানে রওনা দিয়েছে, সেটা বা তারা তাদের পৌঁছাতে সময় লাগবে। অন্যদিকে ইরানও কিন্তু থেমে নেই, তারা মিসাইল ড্রোন নিক্ষেপ করছে। তারা পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও কিন্তু তারা ড্রোন হামলা। তো এই অবস্থার মধ্যে দিয়ে আসলে সারা বিশ্বে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে খুবই আতঙ্কিত, এর বাইরে কিন্তু বাংলাদেশও নয়। আপনি এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সারা বিশ্ব সহ বাংলাদেশের এই অবস্থার এই বাস্তবতাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা এখন ফেব্রুয়ারি 28-এ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে এখন নেগোসিয়েশনের মধ্যে চলছিল, সমঝোতা চলছিল ওমান মধ্যস্থতাতে। অতর্কিতভাবে এটা হচ্ছে যে ওরা আক্রমণ করলো হচ্ছে ইরানের উপরে, এবং প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব মারমুখী আচরণ এখানে অবলম্বন করেছেন। এবং প্রথম জিনিসটা উনি বলছেন যে উনি ইরানের যে আয়াতুল্লাহতে যে ইসলামিক রেজিম কোট আনকোট ওটাকে উনি পরিবর্তন করবেন বা রেজিম চেঞ্জ। এবং কিছুদিন আগে আপনার স্মরণ আছে যে ভেনিজুয়েলাতেও নিকোলাস মাদুরোর এখানে ওই আপনার ভেনিজুয়েলার রাজধানীতে উনি যেভাবে এই রাতের আধারে একটা মেরিনদেরকে দিয়ে একটা কমান্ডো স্টাইল অপারেশন করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার বউকে যেভাবে উনি কিডন্যাপ করে নিয়ে গেলেন, লিটারালি ইট ওয়াজ আ কিডন্যাপ। তো আন্তর্জাতিক সকল আইনের এবং আপনি কূটনৈতিক আইনের যে শিষ্টাচার বহির্ভূত একটা, আমি বলবো এটা হচ্ছে একটা পদক্ষেপ। এবং তারপর উনি ওখানেই থেমে থাকেন নাই। আগের বছরের জুনের 2025 সালে 12 দিনে একটা ইরানের সাথে একটা সংঘর্ষ হয়েছিল যে ইসরায়েল শুরু করেছিল, যাতে যুক্তরাষ্ট্র এখানে জড়িয়ে গেছে। এখন যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে ইরানের সুপ্রিম লিডার বা রাহবার যাকে বলা হয় আয়াতুল্লাহ খামেনি সঙ্গে তার সাথে সাথে আইআরজিসির এখানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের যিনি প্রধান বা ওদের ডিফেন্স মিনিস্টার, মোটামুটি 100 জনের মতো হচ্ছে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, যে প্রথম যে একটা টপ টিয়ার যেটাকে বলবো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে এখানে ওরাতে হত্যা করা হচ্ছে, টার্গেটেড অ্যাসাসিনেশন। এবং ইরানও পাল্টাপাল্টি এখন আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের রণতরীর উপরে এবং ইসরায়েলের উপরে, এবং গালফ দেশে যেখানে যুক্তরাষ্ট্রের এখানে মিলিটারি বেসগুলো আছে, এয়ার বেস আছে, নেভাল বেস আছে, বা যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছে বা পশ্চিমাঞ্চলের প্রবাসী যেখানে আছে, সেই সব দেশেও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট যে গালফ দেশে আছে সেখানে কিন্তু ইরান কিন্তু এখানে একদম কাউন্টার অ্যাটাক করছে। মানে একটা এভরি অ্যাটাক হ্যাজ এর কাউন্টার অ্যাটাক, এসকেলেশন হচ্ছে। তো এই জন্য আপনি দেখবেন যে পুরো গালফ যেখানে আছে, সৌদি আরবিয়া বলেন, ওমান বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, কুয়েত বলেন, তারপর এখানে আপনার এমনকি ইরাকের কুর্দিস্তান বলেন, এমনকি সুদূর সাইপ্রাসে বলেন, এমনকি একটি আজারবাইজানও, সবগুলো দেশ যাদেরকে এখানে হচ্ছে ইরান সন্দেহ করে যে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে বা ইসরায়েলকে মদত দিচ্ছে, তাদের উপর তারা ড্রোনস এবং ব্যালিস্টিক মিসাইলস এখানে লঞ্চ করছে। এবং সবচেয়ে বড় আমি বলবো যে যেটা ডোনাল্ড ট্রাম্প ক্যালকুলেশনে আনেন নাই, উনি মনে করেছিলেন যে ইরানের সরকার দুর্বল আছে, কেন প্রায় 35 বছরের মতো ওরা হচ্ছে অর্থনৈতিক এখানে স্যাংশনস বা ইকোনমিক স্যাংশনসের আন্ডারে আছে, তাদের অ্যাসেট ফ্রিজ করে নেওয়া হয়েছে, তাদের প্রযুক্তি এখানে ট্রান্সফার যেটাকে বলা হয় টেকনোলজি ট্রান্সফারে ব্যান করা, এবং এক অংশে ইরানের কিন্তু নির্ভরশীলতা অনেক অংশে বেড়ে গেছে চীন এবং রাশিয়ার উপরে। এবং ইরান
উত্তরোত্তর কিন্তু তাদের প্রযুক্তিটা কিন্তু রাশিয়া এবং চীনের সাথে ওরা ওখানে ওটার উপর নির্ভরশীল হয়েছে এবং তারা তাদের নিজস্ব ইন্ডিজিনাস টেকনোলজি এটা বাড়িয়েছে। এখন ইরান যেটা করেছে, যেটা অনেকে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের মধ্যেও, এমনকি ট্রাম্প সরকারের প্রথম যে 2016 বা 20-এ যারা এখানে ক্যাবিনেটে যারা কলিগ ছিল এবং তারা ওনাকে নিষেধ করেছিল যে এই হরমুজ প্রণালীটাকে ওরা এক অংশে ওরা হচ্ছে বন্ধ করে দিয়েছে এবং তাতেই হচ্ছে সারা বিশ্বের টনক নড়ে গেছে। বিশ্বের টনক নড়ে গেছে কেন? আমরা জানি যে হরমুজ প্রণালী থেকে 20% হচ্ছে যে আপনার সারা বিশ্বে যেখানে যে তেল এবং গ্যাসের সরবরাহ করা হয়, প্রত্যেক বছর $600 বিলিয়ন মতো তেল এবং গ্যাসের জ্বালানি পণ্য ওখান থেকে সরবরাহ করা হয় এবং প্রত্যেক দিন 138টার মতো বড় জাহাজ এখানে মিলিয়নস অফ ব্যারেলস অফ অয়েল নিয়ে বা এলএনজি নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। তো ওই হরমুজ প্রণালীটা অনেক অংশে হচ্ছে ইরানের এখানে কোস্ট লাইনের মতো, এটা চোক পয়েন্টের মতো। তো ইরান যেটা করেছে খুব সস্তা টেকনোলজি দিয়ে, যে ড্রোন, যে এখানে যেটা বলে শাহেদ 136, এই ড্রোনটা দিয়ে বা হচ্ছে যে স্পিড বোটে এখানে এক্সপ্লোজিভস এখানে করে বা সি মাইন দিয়ে বেশ কয়েকটা জাহাজে আক্রমণ করার পর এখন পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কারণ ইরান চাইছে যে যুক্তরাষ্ট্র যেভাবে মানে খুব তাড়াতাড়ি চটজলদি এখানে রেজিম চেঞ্জ করতে চাচ্ছে বা ইরানকে এখানে তাদের একেবারে হচ্ছে পায়ে মানে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে, ইরানের এখানে সরকার এখানে করেছে কি, ওরা 35 বছর ধরে ভেবেছে যে এইরকম একটা দিন আসতে পারে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সাথে মনোভাবপূর্ণ যে গালফের এখানে শাসকরা আছে তারা মিলে হয়তো ইরানের উপর আক্রমণ করবে। এবং এটার জন্য ওদের যে প্রস্তুতিটা করেছে, যে এখন পুরো বিশ্বে কিন্তু দেখেন ব্রেন্ট ক্রুড অয়েল, যেখান থেকে আমরা তেলের এখানে দামটা বুঝি, এটার এখন দাম বেড়ে গেছে হচ্ছে প্রায় 50%, $112। এবং আপনার হচ্ছে গ্যাসের দাম 50% বেড়ে গেছে এবং এলএনজির এখানে সরবরাহ, এবং শুধু তেলের সরবরাহ যদি বন্ধ হতো তাও একটা কথা ছিল। তার সাথে সাথে পৃথিবীর 1/3 ইউরিয়া যেটা আসে, যেটা আমাদের সারের জন্য কাজ হয়, এটা বাংলাদেশকে প্রভাবিত করছে এবং করবে সামনে, ওটাও কিন্তু সরবরাহ বন্ধ হয়ে গেছে। কেন? কাতার হচ্ছে এটা বড় উৎপাদনকারী। এবং তার সাথে সাথে আরও কিছু ডেরিভেটিভ বলি আমরা, যেমন সালফার, যে সালফারের সাথে হচ্ছে আমাদের নানান ধরনের হচ্ছে যে তামা বা কপার, কোবল্ট, এইসব হচ্ছে বা লিথিয়াম, যেগুলো আমাদের রিনিউয়েবল টেকনোলজি বা নবায়নযোগ্য প্রযুক্তির জন্য কাজে লাগে বা এইগুলো কিন্তু বা ফটোভোল্টিক সেলসের জন্য কাজে লাগে, এগুলো বন্ধ হয়ে গেছে। হিলিয়াম, যেটাকে দিয়ে আপনার এখানে এটা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, যেমন মাইক্রোপ্রসেসর চিপসের জন্য, ওটার অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে আটকে দিয়েছে। এবং এখন যেটা হয়েছে যে সারা বিশ্বে এখন হচ্ছে, আগে ছিল কোভিডের থেকে 2020 থেকে 2022 এখানে হচ্ছে সারা বিশ্বের একটা অর্থনীতি, তারপর হয়ে গেল ওর মাঝখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের এখানে প্রভাব, এবং তারপরে হলো ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ট্যারিফের এখানে হচ্ছে একটা ধাক্কা, এবং সর্বশেষকালে হচ্ছে যে আপনি দেখেন হচ্ছে যে এই যুদ্ধটা করছে। এখন আমরা সবাই বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প কেন এটা চেয়েছিলেন। কেন? ইসরায়েলের যথেষ্ট প্রভাব আছে যুক্তরাষ্ট্রের উপরে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির উপরে, এবং আপনি যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন যে যতগুলো হচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল মিডিয়া হাউসেস আছে, আপনার যত বড় বড় ব্যবসায়ী আছে, হেজ ফান্ডস আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকার্স আছে, সবাই কিন্তু ইহুদি ধর্মাবলম্বী এবং অনেকে কিন্তু ইসরায়েলের প্রতি সহানুভূতি আছে। বা এমনকি যুক্তরাষ্ট্রের যে খ্রিস্টান যারা আছে, ব্যাপটিস্ট বা মেথডিস্ট, তারাও হচ্ছে ইসরায়েলকে সমর্থন করে। তো এর জন্য যে ডোনাল্ড ট্রাম্প করেছিল কি, এই প্রভাবে, বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে এখানে হচ্ছে বা এইখানে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন আছে ইসরায়েলে, যে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, আইপ্যাক, যেটা হচ্ছে সব ধরনের লবিং করে। তো ওদের প্রভাবিত হয়ে উনি হচ্ছে যে যুদ্ধে নেমেছেন। বড় কন্যা আপনার ইভাঙ্কা ট্রাম্পের যিনি জামাই, ওনার হাজবেন্ড হচ্ছে জ্যারেড কুশনার, যিনি ইহুদি। তো এখন আপনি কিন্তু দেখেন যে কনটেক্সটে দেখেন ইকুয়েশনটা আছে। এবং ইসরায়েল যেটা চাইছে যে ওরা কিন্তু এত বছর কিন্তু সাকসেসফুলি যুক্তরাষ্ট্রকে দিয়ে তাদের শত্রুদেরকে ওরা সরিয়ে ফেলেছে। আপনি দেখুন ইরাককে সরিয়ে দিয়েছে, সাদ্দাম হোসেনের সরকার পড়ে গেলে এখন ইরাক একটা 3টা অংশ হয়ে গেছে, শিয়া, সুন্নি, কুর্দ, এবং ওখানে গৃহযুদ্ধ অনেক বছর ছিল, আইসিস ছিল। লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি এখানে পতনের পর লিবিয়া শান্তি আসে নাই, লিবিয়া প্রায় 2 অংশ হয়ে গেছে। তার সাথে সাথে সুদানে একই কাজ করা হলো, এবং সর্বশেষকালে হলো এখানে আপনার হচ্ছে সিরিয়াতে। এবং সিরিয়াতে হচ্ছে তারা যাদেরকে নিয়ে আসা হলো, সেই ভদ্রলোকে প্রথমে মনে হলো ইসলামিস্ট, কিন্তু সে হয়ে গেছে একটা অত্যন্ত বড় ওয়েস্টার্ন সাপোর্টার এবং ইসরায়েলকে হচ্ছে সমর্থন করে। তো এখন শুধু একটি মাত্র দেশ আছে যারা ইসরায়েলের আধিপত্যবাদটাকে চ্যালেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে ইরান। তো ইরানের উপর তার জন্য ওরা হচ্ছে সর্বশেষ এখানে বলটা প্রয়োগ করছে। অনেকে ধারণা করছে যে
যুক্তরাষ্ট্রে এখানে এপস্টিন ফাইলস বলে এখানে কিছু যৌন কেলেঙ্কারি জনিত এখানে অনেকগুলো ফাইলস ডিপার্টমেন্ট অফ জাস্টিস রিলিজ করেছিল, এবং এখানে যুক্তরাষ্ট্রে অনেক হোমরা চোমরা মানে বড় বড় টেক কোম্পানি, এমনকি বিল গেটসের নাম, যদিও এটা প্রমাণিত হয় না, কিন্তু ডিপার্টমেন্ট জাস্টিস অনেকের নাম চলে আসছিল। গালফের অনেক এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল শেখ বা শেখদের আত্মীয় স্বজন সবারই নাম আছে। তো এখানে ধারণা করা হচ্ছে যে এখানে এককালে কিন্তু এটা সত্য প্রমাণিত যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের একটা সখ্যতা ছিল। তো এখন ডেমোক্র্যাটরা এবং যে ট্রাম্পের যারা ডিট্র্যাক্টার্স বা যারা ট্রাম্পের নিন্দুক, তারা বলছে যে উনারও কিছু হয়তো বা কিছু এবং গোপনীয় তথ্য আছে যেটা উনি আপাতত প্রেসিডেন্ট হওয়ার বলে ওই তথ্যটাকে চাপা দিয়েছেন। তো তার জন্য হচ্ছে যে এখানে অ্যাটেনশন ডাইভার্ট করা যেতে পারে। এবং আমরা ভুললে চলবে না যে ভেনিজুয়েলার যেমন দ্বিতীয় বৃহত্তম হচ্ছে যে আপনার তেলের রিজার্ভ ছিল, ইরানের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের রিজার্ভ আছে, তৃতীয় বৃহত্তম আপনার তেলের রিজার্ভ আছে। সো এইগুলোর উপর কবজা করার জন্য যুক্তরাষ্ট্র এটা এই কাজগুলো করছে। এবং চীনের 13.5% থেকে 14% তেলের যে মোট আমদানি করতে, ওটা করতে ইরান থেকে, ভেনিজুয়েলা থেকে করতে 4.5 থেকে 5%। তো চীনকেও হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ভাবে ওদের যে সরবরাহ যে চেইনটা আছে, সাপ্লাই চেইনটা ডিসরাপ্ট করতে যাচ্ছে, সক্ষমতাকেও দুর্বল করবার জন্য। এবং ইরান এর জন্যই করছে যে যুদ্ধটা যতটা ওরা প্রলম্বিত করতে পারে, অর্থ যত বেশি হতে পারে, তখন গালফের যুক্তরাষ্ট্রের মিত্ররা এবং ইউরোপের যে মিত্ররা যারা আছে এবং এশিয়ার যারা আছে, তারা কিন্তু হচ্ছে অত্যন্ত ওরা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের উপর হচ্ছে ওরা ওই একটা প্রেশার এখানে ওরা এক্সারসাইজ করবে। তো ইরান যদি যুদ্ধে টিকে যায়, এই রিজিমটা টিকে যায়, তাহলে কিন্তু আমি বলবো হচ্ছে যে ইরানের জয়। জি নিশ্চয়ই। আমরা আলোচনা আসতে মানে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম ভাই এনেছেন, প্রফেসর পারভেজ করিম আব্বাসী। প্রথমত হচ্ছে যে অনেকগুলি ইস্যু, যেমন গ্যাস, তেল, এলএনজি, ইউরিয়া, যেগুলি অত্যন্ত অত্যাবশ্যকীয় এখন বর্তমান বাস্তবতার জন্য। হরমুজ প্রণালীর কথা বলা হয়েছে, 600 বিলিয়ন যে এখানকার যে ট্রানজাকশন করার কথা বলেছে। গুরুত্বপূর্ণ আইপেকের কথা বলেছে, যারা লবিং করছে, এবং অ্যাপিস্টিন কেলেঙ্কারিটাকে হয়তো বা একটু ধামাচাপা দিবার জন্য। আমি জানি না রোম পড়ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, সেটি হচ্ছে কিনা। তো সার্বিক বাস্তবতায় আসলে সারা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালীর বলা চলে বন্ধই রয়েছে। আমেরিকার পক্ষ থেকে ট্রাম্প হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে অভিহিত করে আবার হাসি ঠাট্টার একটা তিনি তামাশার মতো করেছেন। তো সেই বাস্তবতায় আসলে বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। আমরা তেলের পাম্পগুলোতে বিশাল বড় লাইন দেখতে পাচ্ছি। দ্রব্যমূল্য এখনও হয়তো বা এখনও আমরা দেখিনি যে খুব বেশি হুড়ুর করে বেড়ে যাচ্ছে, কিন্তু কতদিন পর্যন্ত আমরা সেটা সামাল দিতে পারবো? সব বিষয় মিলিয়ে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। ভাই বলেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটামুটি যতটুকু লম্বা করেই বলেছেন উনি, আমরা শুনলাম। তো এখন যেভাবে বলা যায়, সময় আমরা একবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম যখন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হয়। এখন আমরা আরও বেশিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেটা যদি আমি এভাবে বলি যে আগে পাশের গ্রামে এক ধরনের মারামারি হানাহানি হয়েছিল, তখন হয়তো আমাদের অতিথি আসতে ঝামেলা বা আমরা যেতে ঝামেলা, এ ধরনের একটা ঝামেলায় আমরা পড়েছিলাম। আর এখন যেটা হচ্ছে নিজের গ্রামে, যে গ্রাম থেকে আমরা বাজার করি, সেখানে মারামারি হানাহানি হচ্ছে। সো এইটা আমরা আসলে না চাইলেও ভিকটিম একটা ব্যাপার থাকে না, যে গায়ে পড়ে গেছে আমাদের। আমরা আসলে চাইনি বা আমরা পার্ট না, আবার আমরা একটু পার্টও বটে। যুদ্ধে কারা জড়িয়েছে? ইরান। যুদ্ধে জড়িয়েছে ইরান। ইরানের প্রতি আমাদের দেশের সাধারণ মানুষের এক ধরনের সহমর্মিতা বলেন, মনোভাব বলেন, এটা আছেই। আবার এক ধরনের আমেরিকা এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে বা জোরপূর্বক তাদের উপরে আগ্রাসন চালিয়েছে, হামলা করেছে। সো সেটারও একটা মানবিক মুসলমান হিসেবেও এক ধরনের অনুভূতি আমাদের আছে। আবার আমেরিকাকে, যেখানে আমাদের সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় একক পণ্য হিসেবে, যে আমাদের যে আরএমজি, সেই দেশ। আবার আমেরিকার সাথে কারা আছে? সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এগুলিতে আবার আমাদের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি এবং অন্য রিলেশনও অনেক গভীর। আর কাতারের কথা যদি বলি, কাতারের সাথে তো আমাদের 25 বছরের চুক্তি, লম্বা চুক্তি, যেখান থেকে আমরা মানে মূল সোর্স আমাদের যে বাজার করার কথা আমি বলেছিলাম, আমরা যেখান থেকে তেল আনি, মানে বল না তেল গেলে ফুরাইয়া বাতি যাই নিবে, আমাদের বাতি নিভার এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের অনিচ্ছা সত্ত্বে বা আমাদের ইনভলভমেন্টের বাইরে। সো আবার দুর্বল দিক যেটা, আপনার যদি ঘরে
বড় বড় ডিপ ফ্রিজ থাকে, আপনি সেখানে এনে মাছ মাংস বা জিনিস মজুত করে রাখতে পারবেন। এখন আপনার যখন ফ্রিজ নাই তখন আপনি কি করেন, দিনেরটা দিনে এনে দিনে খান। আমরা সেভাবেই চলছিলাম। এইটা আসলে আরও আগ থেকেই হয়ে আসছে। ইভেন আমাদের আপনারা হয়তো জানেন যে 45 ডেজের ফুয়েল মানে জ্বালানি থাকার কথা, বিভিন্ন ধরনের জ্বালানি যেগুলি, এটা এক ধরনের একটা হিসেব আর কি। আমাদের ইন্টারন্যাশনাল হিসাব হচ্ছে 90 ডেজ। তো সেইটাও আমরা করতে পারিনি। আমরা মোটামুটি 2 সপ্তাহের এক ধরনের একটা জিনিস মেনটেন করে আসছিলাম। এই গত কয়েক বছর ধরেই এভাবেই আমরা মেনটেন করে আসছি, কারণ বাজারে গেলে তো পাওয়া যায়। আচ্ছা, আমরা নিয়ে আসছিলাম। এখন এসে কি হলো, যেহেতু ওই বাজারে আগুন, এখন আমাদেরকে অন্য বাজার খুঁজতে হচ্ছে। অন্য বাজারের দুইটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে খোলা বাজারে আমরা যখন যাচ্ছি, আমরা সিঙ্গাপুরের মার্কেট থেকে আপনি জানেন হয়তো কিনছি, খোলা বাজার থেকে কিনছি, এখানে রেট বেশি। আবার সিঙ্গাপুর তো আবার মধ্যপ্রাচ্যের উপর ডিপেন্ড। হ্যাঁ, আবার এটা অচেনা বাজার এক ধরনের আপনার কাছে। আপনি যখন সোর্সিং করছেন নিশ্চিত একটা চেইন থেকে, তাদের সাথে আপনার দীর্ঘমেয়াদী চুক্তি আছে, আপনি জানেন ও দিবে, আসবে, জাহাজ আসবে, জাহাজ যাবে। আবার ওই হরমুজ প্রণালীর কথা বললেন। এখন তাও হরমুজ নিয়ে আমরা একটু হয়তো আশ্বস্ত ইরানের ওই কথার পরে, যে বন্ধু দেশগুলোকে তারা এক ধরনের করবে, বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছে যে বাংলাদেশ তাদের যোগাযোগ করেছে, সমন্বয় করেছে। তো সেক্ষেত্রে ওরা হয়তো বা আমাদেরকে কিছুটা হলো ছাড় দিবে বোমা মারার ক্ষেত্র থেকে, হামলা করার ক্ষেত্র থেকে। কিন্তু তাই বলে তো কাতার তার ওপেন করছে না। কাতার তো আগেই বলেছে যে আমি দিতে পারছি না। তাহলে আমরা যাব কোথায়? সো যখন আপনার ঘরে ফ্রিজ নেই, যখন আপনার মাছ মাংস কেনারই অবস্থা নেই, তখন আপনার কি অবস্থা হবে? তখন আপনার অন্য জিনিসগুলো মাথাতেই আপনি রাখতে পারবেন না। মানে আপনি যে ভেবেছিলেন একটা গরুর ফার্ম দিবেন, একটা গরু কিনবেন, সেখানে একজন রাখালকে নিয়োগ দিবেন, দুধ পাবেন, মানে আপনি যে ডেভেলপমেন্টে যাওয়ার কথা, আপনি যে অন্যদেরকে কাজে লাগানোর কথা ভাবছিলেন, সেগুলিতে আপনি কোনো মনোযোগী দিতে পারবেন না। এখন আপনি কোন দিকে যাবেন? এখন আপনাকে তো দিন এনে দিন খায়ের ব্যাপারটা প্রথম কিনতে হচ্ছে, আপনি কিছু করেন নাই, চড়া দামে কিনতে হচ্ছে। এবং আমরা উদ্যোগ করে দিচ্ছি যে দরপত্র ছাড়াই এখন কিভাবে তাড়াতাড়ি এটা সংগ্রহ করা যায়, কারণ আমার তো লাগবে, বেঁচে থাকতে হবে, তো জ্বালানি না থাকলে তো আপনি চলবে না। সো এদিকে আমরা একটা বিপদে পড়ছি বা বাধ্য হচ্ছে যেতে। আবার আমি অন্য প্ল্যানগুলো যে করব, আমার এমনি জানেন আমরা বিনিয়োগ করার মধ্যে যাচ্ছিলাম অনেক দিন ধরে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে, নির্দলীয় সরকার যখন ছিল, তখন অনিশ্চয়তা ছিল যে এরা কতদিন থাকবে বা রাজনৈতিক সরকার কবে আসবে, কিছুই হচ্ছিল না। মানে ইনভেস্ট যারা করবে তারা তো আসতে হবে, উইলিং, জানতে হবে একটা গভর্নমেন্টের রেজিম আছে 5 ইয়ার্স। সো সে 5 ইয়ার্সের প্ল্যান করবে। সেই সময়টাই এসে এই ঘটনাটা ঘটলো। সো আমরা খুবই একটা ভালনারেবল, মানে চরম ভালনারেবল অবস্থার মধ্যে পড়েছি। এবং এই ভালনারেবল অবস্থা কতদিন চলবে সেইটাও আমরা জানি না। সবচেয়ে আরও বড় সমস্যা যেটা, যেমন আজকে 1 মাস পরেও আমরা বলতে পারছি না, বা কেউই বলতে পারছে না যে এই যুদ্ধ আসলে আর কতদিন চলবে। সো খুবই বহুমুখী। আপনি মূলত আমাদের জ্বালানি নিরাপত্তার কথাটা বললেন, যেটি আমাদের ডিপ ফ্রিজ ছিল না বা আমরা সেরকম করিনি, এবং আমরা দিন আনি দিন খায়ের মতো একটা অবস্থার মধ্যে আমরা দিনাপাতি করছিলাম। হিসেবগুলো আমার কাছে আছে, ওগুলি সংখ্যা তো আর কি, নিশ্চয়ই। তো সে অবস্থা আসলে আমরা আমাদের মূল যে এখন চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে আমাদের জ্বালানি, বিশেষ করে তেল, এলএনজি, এইসব নিয়ে আমরা এখন শঙ্কার মধ্যে রয়েছি। তো সে অবস্থা আসলে আমাদের এই সংখ্যাটাকে আমরা সিঙ্গাপুর থেকে কেনার কথা বলছি, কার মার্কেট থেকে কেনার কথা বলছি, অন্য কোনো রাস্তা বের করার কথা বলছি, সেই জায়গাটাকে কি আসলে আমরা অ্যাড্রেস করতে পারছি কিনা? সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারিনি, বিষয়টা সেরকম না। আমাদের গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, কিন্তু আপনাকে ফাইনালি গিয়ে পড়বে হচ্ছে টাকা লাগবে তো। মানে বলে না, টাকা হলে এটাও পাওয়া যায়, ওইটাও পাওয়া যায়, আমরা বিভিন্ন কথার কথা বলি না। সো একদম যে পাওয়া যাবে না, এখনও সেই ধরনের অবস্থা তৈরি হয়নি। এখনও তৈরি হয়েছে যে টাকা দিলে আপনি পাবেন, কিন্তু সেই টাকাটা তো আপনার হাতে নেই। সো আপনাকে ঋণ করতে হচ্ছে। অলরেডি আমাদের গভর্নমেন্ট আইএমএফ সাথে কথা বলেছে, এডিবির সাথে কথা বলেছে, আইডিএ আমাদেরকে সাধারণত এই জন্য ইসলামিক ডেভেলপমেন্ট এই জন্যই ঋণ দিয়ে থাকে, তেলের জন্যই, তাদের সাথে কথা বলেছে। তারাও হয়তো দিবে বলে এক ধরনের আশ্বাস, কিন্তু সেটা তো ঋণ। মানে আমি যেটা শুরুতেই বলছিলাম, আপনি যখন ভাবছেন, আপনার যখন একটা কিছু করার কথা, কর্মসংস্থান তৈরিতে যাওয়ার কথা, আপনার একটা খাট কেনার কথা, আপনার একটা আলমিরা কেনার কথা, মানে আপনি তো গোছাবেন, তখন যখন আপনি আবার ঋণ করতে যাচ্ছেন খাওয়ার জন্যে, তখন আপনার অবস্থাটা কি হবে? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যখন করবেন, মেশিনারি জানবেন, যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগ ছিল না, এই সময় আমরা এলসি দিব, আমাদের ইন্ডাস্ট্রি চালু হবে, বন্ধ ইন্ডাস্ট্রি, সেগুলো আমার তো কর্মী আছে, আমার তো কাজ নেই, ক্ষেত্র নেই। ওই ক্ষেত্রটা থেকে তো আমি ওই মাত্রায় মনোযোগ দিতে পারছি না। সো আমাদের ইকোনমির জন্য বহুমুখী সমস্যা এটা।
মানে যে দিক থেকে তাকান, ইভেন আপনি যে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তেলের যে দাম বাড়লো, গভর্নমেন্ট তো দাম বাড়ায়নি, এখন পর্যন্ত তারা নীতিগত সিদ্ধান্তে আছে যে দাম আপাতত বাড়াবে না, কিন্তু হাউ লং আপনি এটা কন্টিনিউ করে যাবেন, তো কঠিন কাজ। আপনি কতক্ষণ ধরে ধার করে ফিড করে যাবেন। কিন্তু একটা বিষয় যে এরকম কি হতে পারে কিনা যে আপনার হাতে টাকা আছে কিন্তু আসলে আপনি মাল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না, সেটাও কি হতে পারে কিনা? সেটা একদম এক্সট্রিম একটা অবস্থা যদি যায়, এখনো আমি সেই সংখ্যা মনে করি না তৈরি হয়েছে, এখন পর্যন্ত সেই সংখ্যা তৈরি হয়নি। এবং যেহেতু চালু হয়েছে, যদি কাতার উৎপাদনের মানে তাদের ওপেন করে, সেক্ষেত্রে আমরা এক ধরনের রিলিফ পাই, আমরা এক ধরনের মুক্তি পাই। তারপরও যেহেতু ওপেন মার্কেটে মানে স্পট মার্কেট থেকে কেনা যাচ্ছে, এরকম তো না যে বেশি দাম দিলে পাওয়া যাচ্ছে না। স্পট মার্কেট তো আবার মধ্যপ্রাচ্যের পণ্যের ক্ষেত্রে ডিপেন্ড করছে, কিন্তু পাওয়া যাচ্ছে তো। ইভেন আমেরিকা নিজেই বলছে তার কাছেও আছে, মানে এমন না যে তার কাছে তেল নেই বা জ্বালানি নেই, তার কাছে কিন্তু আছে। জি, এটা নিয়ে বলছিলাম যে আমাদের, আপনি যেটা বলছেন যে এখন সামনে কি রাস্তা, ভাই যথার্থই বলেছেন যে আমাদের সমস্যাটা হচ্ছে যে গরিব দেশের বা গরিব মানুষের সবসময় যে অপশনসগুলো আছে সেগুলো অত্যন্ত হচ্ছে সীমিত। কেন আপনি দেখুন আমাদের যে তথ্য যেগুলো আছে এখানে, ওই যে ভাই বলছিলেন যে আমাদের যদি $100 যদি আমরা ধরি, ব্রেন্ট ক্রুড অয়েল থেকে এখানে $100 হয়ে গেছে, এখানে যদি $72 থেকে জাম্প করে এখন তো $112 গেছে। আমাদেরকে এই বছরে যদি এইভাবে যদি আর 1-1.5 মাস যদি চলতে থাকে, আমাদের জ্বালানি যে বিল এটা 40% বাড়তে পারে। তো 40% কেমন? $4.8 বিলিয়ন। আগে কিন্তু আগের বছরে আমরা কিন্তু 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো আমরা হচ্ছে জ্বালানি আমরা হচ্ছে আমদানি করতাম, আপনার তেল, আপনার মানে ক্রুড অয়েল, তারপর হচ্ছে এলএনজি, তারপর পেট্রোলিয়াম ডেরিভেটিভস ইত্যাদি দিয়ে। আচ্ছা, এবং তার সাথে সাথে আমরা এখানে বেশিরভাগই দেখুন আমাদের তখন থেকে ভাবে নেই যে মধ্যপ্রাচ্যে যেটা, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক ফোরসাইটের সমস্যা, এটা আওয়ামী লীগ সরকারের সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যা। আপনি অন্তর্বর্তী সরকারের সমস্যা বলবেন যে ওদের হাতে তো আরও অনেক কিছু ইস্যুস ছিল, তো ওদেরকে আপাতত এটাকে এক্সকিউজ করা যেতে পারে। তো আপনি যখন আমদানি করবেন, দেখেন কি বা আমাদের সমস্যাটা কি, আমরা সৌদি আরবিয়া এবং ইউএই থেকে আমাদের 95% ক্রুড অয়েল ওখান থেকে আমদানি করি। আচ্ছা, আমাদের 75% হচ্ছে শুধু এলএনজি আমরা আমদানি করি হচ্ছে দুটো দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সেই কাতার এবং সেই বাহরাইন, এবং সব এই হরমুজ প্রণালীতে। এখন হরমুজ প্রণালীতে এখন যদিও এখানে ইরান ছেড়েও দেয়, তো যুক্তরাষ্ট্র তো ওখানে মিলিটারি অ্যাকশন করছে, ইসরায়েল তো মিলিটারি অ্যাকশন করছে, তো তাহলে ওখানে আপনার যদি ফ্ল্যাগ দিয়ে যদি আপনার জাহাজ যদি পাঠিয়ে দেয়, এই জাহাজগুলো মাঝখানে এখানে আক্রান্ত হবে না এমন তো কোনো গ্যারান্টি নাই। জাহাজের প্রিমিয়াম, এমনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে গেছে 25 থেকে 30%। তো আপনি দেখেন হচ্ছে যে আপনার তো এমনিতে আপনার খরচ বেড়ে যাচ্ছে, এবং আরও বিপদের কথা আমি যেটা বলবো, আতঙ্ক সরানোর জন্য, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যালার্ট থাকার কথাটা হচ্ছে সৌদি আরবে যেটা কি করছিল, ইস্ট ওয়েস্ট বলে অয়েল যেখানে হচ্ছে যে লাইন আছে, ওটা দিয়ে ওরা লোহিত সাগর বা রেড সি, এখানে ইয়ানবুতে থেকে ওরা ওই আপনার ওই হরমুজ প্রণালী থেকে দূরে সরে এসে ওখান থেকে ওরা হচ্ছে করছিল যে আপনার ওখান দিয়ে ইয়েমেন দিয়ে চলে যাচ্ছিল। ইরান এখন যেটা করেছে, ইয়েমেনে যে তাদের যে এখানে হুতি, যে এখানে এই হুতিরা যারা আছে উত্তর পশ্চিমের ইয়েমেনে যারা আছে, তাদেরকে দিয়ে, যাতে বলে ইরানের প্রক্সি, তাদেরকে দিয়ে এখন আক্রমণ শুরু করে দিয়েছে। এখন ওই জায়গাটাও এখন হচ্ছে যে এখানে আপনার সাপ্লাইটা ডিসরাপ্টেড। এখন আমাদের কাছে অপশনসটা কি? এক হচ্ছে ভারতের সাথে আমরা যে পাইপলাইন নিয়েছি, ডিজেল পাইপলাইনের থেকে আমরা এখানে হচ্ছে কিছুটা আমরা এখানে ওদের সাথে আমরা এখানে ডিপেন্ড করছি যে কি আমাদের কিছু সরবরাহ করবে, এবং আমরা ওদের সাথে আমরা বলছি যে গুড অফিস এবং ভারতের একটা ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে আরো কিছু ছাড় দাও, এটা বাড়তি দাও, কিন্তু এটা তো আমরা টাকা দিয়ে কিনছি। আচ্ছা, এক ডিজেল অয়েল। আচ্ছা, 2, আর আমরা কি করছি, আমরা এলএনজি যেখানে এখানে আমরা যে নিচ্ছি, তো সেই এলএনজি যে আমরা সিকিউর করছি হচ্ছে বেসিক্যালি সিঙ্গাপুর থেকে, এবং ওখান থেকেও যেগুলো আছে ইভেনচুয়ালি আমাদেরকে এখানে অন্তত 40 থেকে 50% বেশি দাম দিয়ে করতে হচ্ছে। আচ্ছা, MMBTU বলে যেখানে আছে, আগে $9 থেকে $10 ছিল, এখন $21.50 হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের হাতে অপশনটা কি? এখন আমরা হচ্ছে যে এখন ইন্ডিয়া যেমন করেছে, রাশিয়া থেকে তেল এখানে আমদানি করার জন্য ওরা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় পেয়েছে। এখন আমরা যুক্তরাষ্ট্রের কাছে আমরা তদবির করছি যে ভাই আমাদেরকে এক্সামশনটা দাও, কিন্তু
ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে ইকুয়েশন আছে আমাদের সাথে তো সেই ইকুয়েশন নাই, কেন আপনি যদি প্রোগ্রামের সময় থাকে আমরা তো অলরেডি তাদের সাথে ওদের সাথে তো আমরা এখানে একটা অসময় একটা চুক্তি করেছি, যেখানে আমাদের এখানে খুব সে ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের শেষের একদম মেয়াদে, এবং এখন আবার মরার ওপর খাড়ার ঘা ওরা আমাদের সেকশন 301 বলে এখানে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যেটা আমাদের উপর একটা প্রোব হচ্ছে বা ইনভেস্টিগেশন হচ্ছে গার্মেন্টস, সিমেন্ট এবং আরএনজি, কতটুকু আমরা এই পারমিশনটা পাবো এটা আমরা জানি না। এবং রাশিয়ান তেলের রিফাইন করার আমাদের এলএনজি ওই ক্যাপাসিটি নাই, আবার চলে যেতে হবে ভারত বা অন্যান্য জায়গা থেকে। তাহলে এখন বাকিটা কি আছে? দীর্ঘমেয়াদী না হলে মধ্যমেয়াদী হচ্ছে যে আমরা এই ভুটান এবং নেপাল থেকে আমরা হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি আমরা ইম্পোর্টটা আরও আমাদের বাড়াতে পারি, কিন্তু এটা বললে তো হবে না, এটা করতে সময় লাগবে, এটা ক্যাপাসিটিও বাড়াতে হবে, এবং তার সাথে সাথে আবার ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ ট্রানজিটটা তো ভারতের থ্রু দিয়ে হবে। দেখুন আমাদের ভুটান এবং নেপালের কাছে চাইলেই তো পারবে না, ওদের কাছে ভারতও কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে যে সে আমাদেরকে সেই সুযোগটা দিবে কিনা। এবং আবার ভারত আবার আরেকটা জিনিস যেটা করেছে, যে নেপালের সাথে যে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি করেছি, ওরা কিন্তু আবার ক্লিয়ারলি এটা ইনশিওর করেছে যে নেপালে কিন্তু অনেক পাওয়ার জেনারেশন প্ল্যান্ট আছে যেটা চীনা বিনিয়োগ দিয়ে আছে, শুধু ভারতের বিনিয়োগে যে এখানে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন আছে সেখান থেকে শুধু সেই পাওয়ারটা আসবে হচ্ছে আমাদের বাংলাদেশের কাছে। তো আমাদের কিন্তু রাস্তা বন্ধ, চীনের কাছ থেকে আমরা নিতে পারি। তো চীনের কাছ থেকে আমরা তেল নেওয়ার জন্য এখন চীনের কাছে বহুত স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, তো চীন কতটুকু আমাদেরকে দিবে এটাও একটা বিষয়। এটা আবার যুক্তরাষ্ট্রে আবার হচ্ছে রোশন হলে আমরা না পড়ি, এটাও একটা সমস্যা। ভারতের কাছ থেকে ইতিমধ্যে আনছি, আবার চীনের সাথে সে সক্ষতা ওটাও আবার আছে। তো আমাদের নানাবিধ যে সমস্যা আছে, অলরেডি তো আমাদের ইউরিয়ার সমস্যার জন্য আমরা এখন আশঙ্কা করছি যে আমরা মাত্র করি হচ্ছে যে 2.6 থেকে 2.7 মিলিয়ন টন, 27 লাখ টন হচ্ছে আমাদের ইউরিয়ার চাহিদা। আমরা করি হচ্ছে 11 লাখের মতো হচ্ছে আমরা 11 লাখ টন ইউরিয়া দেশে উৎপাদন করি, বাকিটা নিয়ে হচ্ছে আমরা আমদানি করি। এখন সবচেয়ে বড় আমরা আমদানি করি হচ্ছে মরক্কো থেকে। তো মরক্কো থেকে যেটা আসবে সেটা হচ্ছে সেই সুয়েজ ক্যানাল এটা দিয়ে আসতে হবে, তো ওই জায়গাটা বন্ধ। আবার আপনি দেখেন কত বড় সমস্যা। এবং আমরা এখন যেটা এস্টিমেট করছি যে এই যে ডিজেলটা এখন তো আমরা ডিজেলের রেশনিং করছি, ডিজেলের রেশনিং এবং ইউরিয়ার যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের ফসলের উৎপাদন যেটা আছে ওটা 25 থেকে 30% কমতে পারে। এবং আমাদের সামনে আছে বড় সিজন, এবং বড় মৌসুমে হচ্ছে আমাদের 55% সারা বার্ষিক যে ফসল উৎপাদন হয়, তো এটা ডিরেক্ট হবে। তো এটা খাদ্য সংকটে এটা পড়ার একটা সম্ভাবনা আছে। তো সমস্যাটা আমি বলছি না যে সরকার এটা আগে থেকে অ্যান্টিসিপেট করতে, কারণ ডোনাল্ড ট্রাম্প কি চিন্তা করে খোদা এক আল্লাহ জানে, আর ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে। কিন্তু এই যে যুক্তরাষ্ট্র যেখানে একমাত্র পরাশক্তি হয়ে ওরা যেভাবে যে দায়িত্ব জ্ঞানহীনভাবে এটা কাজ করছে, এতে সারা বিশ্ব এখানে বিপদে পড়ছে। এবং বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশ, যাতে আমাদের 21% জনসংখ্যা দারিদ্র সীমানার নিচে, আমাদের মধ্যে এখানে বেকারত্বের হার আমাদের তরুণদের মধ্যে 18% মতো, আমাদের সর্বনিম্ন এফডিআই হচ্ছে 10 বছরে, এবং আমার মূল্যস্ফীতি কিন্তু আগের ফেব্রুয়ারি হচ্ছে 9.17%, খাদ্যের মূল্য স্ফীতি ছিল বা ফুড ইনফ্লেশন ছিল 9.3%। এখনই এখানে একটি ইন্টারিম একটা স্টাডি করে দেখা গেছে এই কয়েকদিনে ঢাকা শহরে 5 থেকে 10% খাদ্যের মূল্য বেড়ে গেছে। মার্চ মাসে আবার 10% বেড়ে যাবে, তখন আবার আমাদের টাকার মান অবমূল্যায়ন হবে, তখন আমাদের যে আমদানি করার যে এখানে খরচটা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাবে। তো এবং তখন আবার আমরা এই অর্থনৈতিক ডিসকাশনে পড়ে যাব। ইভেন আরেকটা যেটা আমরা যে আমাদের প্রবাসী আয় যেটি মধ্যপ্রাচ্য থেকে এটা নিশ্চয়ই আমরা পরে স্তর আনবো, সেখানে কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে পারি। তবে যাই হোক, আমরা আশা করছি যে সরকারের যে কূটনৈতিক যে পর্যালোচনা কার্যক্রম সবকিছু মিলিয়েই আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। বিএনপি সরকার গঠন করার পর এরকম একটা পরিস্থিতি পড়েছে, সেটি নিশ্চয়ই বিএনপিকে সামাল দিবার জন্য আমরা সকলে মিলেই তাদের পাশে থাকতে হবে। তবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটি বৈশ্বিক যে রাজনীতি, আমরা আমেরিকার কথা বলি, চীনের কথা বলি, ভারতের কথা বলি, কার কাছে যাব কার কাছে যাব না, এই সব মিলিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ রয়েছে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছিলাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে পর্যালোচনা সেটা নিয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত উপযুক্ত একজন পর্যালোচক, আলোচক, সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি সম্মানিত নির্বাহী পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমরা দুজনকে নিয়ে আবার আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে অল্প কিছুক্ষণের পরে একটা বিরতির পর ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সার্বিক অর্থনৈতিক যে অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন অত্যন্ত উপযুক্ত পর্যালোচক, সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজি সিএসএস সম্মানিত নির্বাহী পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আমি মিস্টার আব্বাসী,
একটা জায়গা আসলে আমরা যখন আন্তর্জাতিক খবর মাধ্যমগুলো দেখি সেগুলো কিন্তু বিভ্রান্ত হই আমরা, কে জিতছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সব কিছু মিলিয়েই কিন্তু আমরা সঠিক সংবাদগুলো কিন্তু সেখানে পাই না। তারপরেও কিন্তু ট্রাম্পের যে কথা তিনি বলেন যে 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 10 দিন বিরতি দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি একটা আভাসের কথা শুনেছিলাম পাকিস্তান সেখানে একটা মধ্যস্থতা করার কথার এখানে শুনেছিলাম, এবং কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে সেটি কিন্তু বোঝা মুশকিল। যদিও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইরান খুব সক্ষমতার সাথে যতটুকু তারা লড়াই প্রতিরোধ করে যাচ্ছে। তো সে বাস্তবতা তুরস্ক মিশরে কিন্তু এই যে এক টেবিলে বসানোর যে পিছনে তারা আছে, এটিকে আসলে কোনোভাবে মেকানিজমে এটাকে কি বাস্তবায়নের দিকে আগানোর কোনো সম্ভাবনা আছে কি না, যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করবার জন্য যারা চেষ্টা করছেন সেটি সম্ভব কিনা? জি, আমি বলবো যে ইরান কিন্তু সন্দিহান যে এই যুদ্ধটা ওরা যদি এত সহজে যদি ট্রাম্পে যে 15 দফা প্রপোজাল দিয়েছে তার বদলে ওরা 5 দফা প্রপোজাল দিয়েছে। এখন ইরানের অনেক মানে কারণ আছে যে ওরা এই যে যুক্তরাষ্ট্রের যে এই সাময়িক যে এখানে সিজ ফায়ার তো হচ্ছে না, কিন্তু সাময়িক এখানে একটা আলাপ আলোচনার ব্যাপারে ওদের কিন্তু শঙ্কা আছে। কেন দেখুন, ওরা কিন্তু পরপর 2 বার নেগোসিয়েশন করার সময় কিন্তু হচ্ছে আক্রমণ করলো। তো ইরানের কিন্তু বেশি একটা এখানে ভরসা এখানে পাচ্ছে না। এবং এবার যেটা আন্দাজ করা হচ্ছে যে আপনি দেখলেন যে এখানে ইউএসএস জেরাল্ড ফোর্ড, ওটা তো ওখানে ফায়ার ইনসিডেন্টের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। এখন ইউএসএস জর্জ ডব্লিউ বুশটা আবার আসছে, আর একটা বড় একটা ইয়ার ক্যারিয়ার, তার সঙ্গে তো আপনার এব্রাহাম লিঙ্কন আছে। এবং 5000 হচ্ছে ওরা মেরিন সেনা নিয়ে আসে, এবং 2000 হচ্ছে 82nd এয়ারবোর্ন ডিভিশনে হচ্ছে স্পেশালিস্ট ট্রুপস নিয়ে আসে। 7000 সৈন্যকে কেন ওরা মিডল ইস্টে নিয়ে আসে? তো সবাই মনে করছে এই 10 দিনের যে একটা নেগোসিয়েশনের যেখানে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে, তার জন্য যে ইরানের যে হরমুজ প্রণালীর সাথে যে খার্গ আইল্যান্ড যেটা আছে, যেখান থেকে ইরানের 95% তেল এখান থেকে বের হয়ে আসে, ওইটাকে হয়তো সে অকুপাই করবে বা দখল করার একটা চেষ্টা করছে, যাতে ইরানকে বাধ্য করে নেগোসিয়েশন টেবিলে নিয়ে আসার জন্য। আবার পাকিস্তানে কম্পালশন আছে। পাকিস্তানে ফিল্ড মার্শাল আসিম মনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাস লোক, এটা হচ্ছে সব জায়গায় বলেন মাই ফেভারিট জেনারেল। এবং পাকিস্তান নিজে কিন্তু আবার সৌদি আরবের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি বা ডিফেন্স এগ্রিমেন্টে কিন্তু পার্টনার। তো সৌদি আরবে যেভাবে এখন ড্রোন আক্রমণ হচ্ছে, তো এটা কিন্তু আজ না হয় কাল পাকিস্তান কিন্তু এর মধ্যে জড়িত হতে চায়। কিন্তু পাকিস্তানের জনসংখ্যা কিন্তু জনগণ কিন্তু সাধারণ জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে। আপনারা যদি মনে করবেন যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মতো একটা দেশেই এখানে হচ্ছে আমেরিকান এমবেসির সামনে অনেকগুলো লোক কিন্তু বিক্ষোভ করেছেন, বেশ কিছু লোক প্রাণহানি ঘটেছিল দুর্ভাগ্যজনকভাবে। তো পাকিস্তানে একটা এখানে জনরোষ আছে, আবার হচ্ছে আমেরিকার চাপ আছে, সৌদি আরবের চাপ আছে। ইরান যদি চাইছে যে এখন যদি যুদ্ধে যদি নেগোসিয়েশন হয়, তাহলে প্রথমত হচ্ছে ইরানের সার্বভৌমত্বটাকে স্বীকৃতি দিতে হবে, ইরানের আয়াতুল্লাহ রেজিমটাকে স্বীকৃতি দিতে হবে, ইরানের উপর সব স্যাংশন সরিয়ে দিতে হবে, এবং ভবিষ্যতে ইসরায়েল যাতে এইভাবে অতর্কিত আক্রমণ না করে সেটার গ্যারান্টি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে দিতে হবে। এবং যুক্তরাষ্ট্র এখানে কতটুকু এটা করতে পারবে এটা বলা যাচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থে এটা করছে। কেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষরা কিন্তু আমি বলবো যে ওরা একটা জিনিসে আমি বলবো যে ওরা চিন্তা করে যে গ্যাসোলিন প্রাইস, মানে যে গাড়ির তেলের দাম ওখানে 50% বেড়ে গেছে। $2 গ্যাসোলিন থেকে এখানে 1 গ্যালন গ্যাসোলিন বা তেলের থেকে ওটা হচ্ছে $4। এতেই হচ্ছে তো মাথা খারাপ হয়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের সার্ভে রেজাল্টগুলো খুব খারাপ আসে জরিপে। এখানে যদি একটা সার্ভে হয় যে সাপোর্ট ফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা সেকেন্ড টার্মে ছিল 53%, এখন নেমে এটা 40 থেকে 36% চলে আসে আপনি যেই জরিপটা নেন। ডোনাল্ড ট্রাম্প কিভাবে অর্থনীতি হ্যান্ডেল করছে ওটার ব্যাপারে হচ্ছে যে এখন সার্ভেতে দেখাচ্ছে 29% মানুষ শুধু বলছে সে ভালো কাজ করছে। তার মানে হচ্ছে যে অর্থনীতি সে ভালো মতো চালাতে পারছে না। এবং 61% জনগণ যাদেরকে সার্ভে করেছে তারা এই যুদ্ধের বিপক্ষে। এবং সামনে আসছে হচ্ছে মিড টার্ম ইলেকশনস নভেম্বরে যুক্তরাষ্ট্রে, যে ইউএসএ এখানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে, এবং এখানে দুটো জায়গায় এখন রিপাবলিকের সংখ্যাগরিষ্ঠ আছে। এখন আশঙ্কা করা হচ্ছে এই যুদ্ধের এখানে অর্থনৈতিক প্রভাবের জন্য এবং মুসলমান এবং অন্যান্য যারা মাইনরিটিস আছে তাদের ভোটগুলো যদি সরে যায়, তাহলে কিন্তু হচ্ছে এবার রিপাবলিকানরা দুটো জায়গায় হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হারবে, ডেমোক্রেটরা জিতে আসবে। এবং ডোনাল্ড ট্রাম্পের তখন এই যে অবধারিত প্রেসিডেন্সি, যেভাবে যা খুশি যেমন করছে, যেমন সেনেট থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পারমিশন ছাড়া যুদ্ধ ঘোষণা করা বা একে উপর ট্যারিফ ঘোষণা করা, এই ইত্যাদি ইত্যাদি, ওগুলোর উপর চেক অ্যান্ড ব্যালেন্স আসবে। তো ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য এবং রিপাবলিকানদের
চাপে এবং তাদের যে মৌলবাদী যেখানে হচ্ছে খ্রিস্টানদের চাপে মাগা যারা মেক আমেরিকা গ্রেট এগেন, তো এরা হচ্ছে যে রিপাবলিকের কট্টর সমর্থক, তারাও এই যুদ্ধটাকে অপোজ করে। জো কেন্ট যে হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজমের ডিরেক্টর এবং ডোনাল্ড ট্রাম্পের 2016 থেকে একনিষ্ঠ সমর্থক, উনি কিছুদিন আগে আপনি জানেন যে পদত্যাগ করেছেন। উনি ওপেন একটা এখানে এইটা একটা চিঠি দিয়েছেন সবাইকে, সেনেটরদেরকে, কংগ্রেসম্যানদেরকে, মিডিয়াকে, যে আমি ডোনাল্ড ট্রাম্পকে আগে বিশ্বাস করতাম, কারণ সে বলেছে আমি আর কোনো দিন আর কোনো বিদেশে যুদ্ধ করবো না, আমাদের দেশের প্রায়োরিটি আমরা রক্ষা করবো। তো এখন এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের কোনো হুমকি ছিল না, ইরানে কোনো হুমকি দেয় নাই আমাদেরকে, বরঞ্চ ইসরায়েলে প্রভাবিত হয়ে আমরা এটা করেছি। এইরকম একটা যুদ্ধে, অন্যায় যুদ্ধে আমি এই সরকারের পার্ট হতে পারবো না। তো তার একনিষ্ঠ সমর্থকরাও কিন্তু সরে যাচ্ছে তার কাছ থেকে। তো ডোনাল্ড ট্রাম্প চাইছে যে এখন যত তাড়াতাড়ি হোক সে একটা বিজয় ঘোষণা করবে, কিন্তু ইরান চাইছে যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের উপর সারা দুনিয়ার যেখানে ওপিনিয়ন, যাতে আরও বেশি এখানে হচ্ছে বাজেভাবে প্রভাবিত হয়, যুক্তরাষ্ট্রের উপর মানুষের অ্যাটেনশনটা এখানে সরে যায়। এবং অবশ্যই এর পিছনে চীন এবং রাশিয়ার একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সমর্থন আছে। কার পক্ষে? ইরানের পক্ষে। কেননা রাশিয়া হচ্ছে খুব সোজা কথা, কেননা যে আপনার আর্মস আর অ্যামিউনিশন যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে বা নিজেরা ব্যবহার করছে, ওটা ইউক্রেনকে ওরা দিতে পারছে না, রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এবং আগে কিন্তু যুদ্ধের আগে রাশিয়া কিন্তু $12 বিলিয়ন মতো তেল আর জ্বালানি বেচত এক মাসে, এখন ওরা বেচছে হচ্ছে $24 বিলিয়ন মতো, তাদের 50% লাভ হয়ে গেছে। এবং এখন ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থের জন্য বলছে রাশিয়া থেকে তেল আনতে পারো, স্যাংশনস দিতে হবে না। তো এবং চায়না যেটা চাইছে যে এখান থেকে যুক্তরাষ্ট্রের যেখানে মিলিটারি ক্যাপাবিলিটি, এটা একটা প্রক্সি ওয়ার দিয়ে টেস্ট করে নিচ্ছে, কারণ ওরা মনে করছে 2027-28 সালে ওরা তাইওয়ানের ব্যাপারে সাউথ চায়না সি বা ইস্ট চায়না সিতে চীনের সাথে একটা সামরিক প্রতিযোগিতা আসতে পারে। চায়নার তেলের সোর্সটা কি? তাদের নিজস্ব সোর্স ছাড়া বাইরের সোর্স কোথায়? আমি বলি, ওদের ছিল যে 13.5% যেটা নিত হচ্ছে শুধুমাত্র হচ্ছে যে আপনার এই ইরান থেকে, ওরা অন্যান্য জায়গায় ডাইভার্সিটি, সৌদি আরবিয়া থেকে, কাতার থেকে, কুয়েত থেকে এবং রাশিয়া থেকে অনেক অংশ তেল নিচ্ছে। আর রাশিয়া ওদের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে গেছে। ওদের যে সুবিধা হয়েছে হচ্ছে ওরা হচ্ছে ল্যান্ড পাইপলাইনে ওদেরকে দিচ্ছে। সো এবং 1 বছর ধরে কিন্তু চীন কিন্তু ইরান থেকে তেল কিন্তু কম নিচ্ছে, রাশিয়া থেকে তেল আমদানি বেশি করছে। এবং ওরা কিন্তু 2 মাস আগে ওরা কিন্তু তার সকল চীনা নাগরিককে বলেছে ইরান ছেড়ে যেতে। তো ওদের কাছেও এই একটা আন্দাজ করেছিল যে ইরানের উপর আক্রমণ হবে। এবং আফ্রিকার অনেকগুলো দেশ আছে, অ্যাঙ্গোলা ইত্যাদি, তাদের কাছ থেকে, উজবেকিস্তান, আপনার কাজাকিস্তান, এদের কাছ থেকে কিন্তু হচ্ছে আজারবাইজান, এদের কাছে চায়নার তেল নেই। তো চায়না কিন্তু তেল ডাইভার্সিফাই করে নিয়েছে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, চায়না কিন্তু রিনিউয়েবল এনার্জির উপর অনেক করেছে, এবং 30 থেকে 40% রিনিউয়েবল এনার্জিতে যাচ্ছে, এবং তাদের খরচও তেলের উপর চাপ কমে যাচ্ছে। এমনকি ভারতে 50% এখন রিনিউয়েবল এনার্জি চলে গেছে, পাকিস্তান 46% হয়ে গেছে, কিন্তু আমাদের মাত্র 5% মতো। তো এখন এই যে রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে আমরা চিন্তা করি নাই, এটা হচ্ছে কি দেখেন পলিসি প্রবলেমস কেন হচ্ছে, কারণ আমরা মনে করছি আস্তে আস্তে, যে ভাই বলেন না আস্তে আস্তে করবো, আগে ম্যানেজ করিনি, একটা তো ম্যানেজ হয়ে যাবে। কিন্তু 2 বছর 3 বছর পর আপনার একটা ভুল এখানে একটা পলিসিগত সিদ্ধান্তের জন্য পুরো দেশ সাফার করতে হয়। তো আমি বলবো যে আগে যে সরকারগুলো, তাদেরকেও কিন্তু এই দায়ভারটা বহন করতে হবে। নিশ্চয়ই। আমি একটু বাংলাদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার কাছে আসি, আপনার কাছে অনেক বিশ্লেষণ ইতিমধ্যে আছে। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে কর্মী প্রেরণের যে খাতটা, সেটা কিন্তু মধ্যপ্রাচ্য নির্ভরতায় সবচেয়ে বেশি, আমরা যেটা জানি। আমরা যদি বলি সৌদি আরব, বলি আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, সব জায়গায় বলি। এবং সেখান থেকে আমাদের যে প্রবাসী আয়ের একটা বড় অংশ, অর্ধেকেরও বেশি অংশ সেখান থেকে এসে থাকে। আমাদের একটা বিষয়, আমি বাংলাদেশ ব্যাংকের একটা স্ট্র্যাটেজিক একটা তথ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে তারা বলছেন যে 24শে মার্চ পর্যন্ত, যে গত বছরের 1 তারিখ থেকে 24শে মার্চ পর্যন্ত, এই বছরের 1 তারিখ থেকে 24শে মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসেবে 11% প্রবৃদ্ধি হয়েছে প্রবাসী আয়ের। কিন্তু সংখ্যাটা হচ্ছে গিয়ে যেভাবে ফ্লাইট বন্ধ, কর্মীরা যেতে পারছে না, পুরাতন কর্মীরাও কিন্তু তারা মানে মালিক বেঁচে না থাকলে চাকরি কোথায় থাকবে, তারাও ফেরত আসে কি না, অনেকের হাতে ভিসা প্রসেস করা আছে, যেতে পারছে না। সে অবস্থায় রেমিটেন্সের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং আমাদের কর্মী প্রেরণ খাতটা কী ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে? এর বিরাট চ্যালেঞ্জে অলরেডি পড়ে গেছে। আপনাকে আমি আগের একটা শোতে এখানে বলেছিলাম অনেক কিছু খারাপ, তারপরে আমাদের রেমিটেন্সটা ভালো। তো এখন সেই খাতটাও আপনার বড় রকমের ইয়েতে পড়ে গেছে। অলরেডি জেট ফুয়েলের দাম অনেক বেড়ে গেছে, 80% বাড়ি। সো এইটার হিসাবও ওখানে গিয়ে পড়বে। খরচ বাড়ছে না তাদের, মানে অভ্যন্তরীণ খাতেও পড়বে, সব খাতেই। তো বিমান ভাড়া বাড়লেই তো তাদের উপর পড়লো, খরচ বাড়বে। আর ওদিকে এখন
জানি বাঁচে না যেখানে, সেখানে আপনি কি করে তার কাছ থেকে আরো অধিক রেমিটেন্স আশা করবেন? যে হিসেব দিচ্ছি আমরা সেটা তো মানে যুদ্ধ শুরুর মাত্র পর্যন্ত হিসেব, বা তখন পর্যন্ত তো হাতে টাকা ছিল, একটা সেটা ট্রেন তো এক জায়গায় মানে স্টার্ট বন্ধ করলে সেটা তো অনেক গতি পর্যন্ত চলে, ওইটাই আমরা এখনো পাচ্ছি, এখন পর্যন্ত আমরা সেটাই পাচ্ছি। কিন্তু এইটার ইম্প্যাক্ট আমরা হয়তো আরো 1-2 মাস পরে গিয়ে দেখতে পাবো যে কি আবার ঈদও গেছে, সো সেখানেও এমনিতে আমরা সবসময় দেখি ঈদের সময় একটা চাঙ্গা ভাব থাকে, বেশি আসে স্বাভাবিকভাবে। আমরা একটু ফ্যামিলি কেন্দ্রিক, বা আমাদের সাথে যারা রেমিটেন্স পাঠান তারা এটাকে খুব ইয়ে করে দেখেন। তো এখন যেটা আসবে সেটার সামনে বিশাল বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। এখানে 2 ধরনের পরীক্ষায় আমাদেরকে যেতে হবে। এক হচ্ছে যে এরা আমাদের বন্ধু রাষ্ট্র আগে থেকেই, এরা আমাদের কর্মীদেরকে নিয়ে গেছে, বা এখান থেকেই আমাদের বিদেশের যে কর্মসংস্থান সেটার ইয়ে হয়েছে, এখনো আছে এক্সিস্টিং। বাট তারা যখন নিজেরাই বিপদে, তাদের বিজনেস, তাদের কর্মী যদি নাই দরকার হয়, মানে তারা যদি ওই মাত্রার ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের লোক দিয়ে তারা কি করবে? আর এমনিতেই আমাদের লোকগুলো তো ধরেন আপনি যে ডাইভার্সিফাই করে অন্য জায়গায় পাঠাতে পারবেন, ও ধরনের লোক সেখানে কম, বেশিরভাগই তো অদক্ষ, সো তাদেরকে নিয়ে তো মহা মুশকিল। আর আমাদের তো দরকার আরো পাঠানো, সেইটা তো এক ধরনের বড় রকমের ধাক্কার মধ্যেই আছে। এখন তো ওই প্রসঙ্গ অতভাবে আমরা বিবেচনাতেই নিচ্ছি না। আমরা এত কথা বলেছি, আমরা বিদ্যুতের কথা কিন্তু বলি নাই। আমাদের বিদ্যুতের বিরাট একটা অংশ উৎপাদন হয়ে হচ্ছে আপনার এলএনজি দিয়ে। সো এই এলএনজি ইন্টারাপ্টেড হওয়া মানে হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে ফার্নেস অয়েল দিয়ে। ফার্নেস অয়েল দামও বেড়ে গেছে এবং প্রাপ্যতা নিয়েও কিছু কিছু ঝামেলা হচ্ছে। সো আমরা যেটা দেখছি কি বলে পেট্রোল পাম্পগুলোতে মানুষের ভিড়, ওইটা আসলে মানে কিছুটা অব্যবস্থাপনা, কিছুটা গভর্নমেন্ট ধরেও দেখিয়েছে, যেটা বলছে যে আমাদের কাছে আছে কিন্তু অস্বাভাবিক চাহিদা বেড়ে গেছে, হুজুগ মানে যেটা আমরা দিচ্ছি নর্মালি যেটা দিতাম তার থেকেও বেশি দিচ্ছি, কিন্তু তাতেও কুলোচ্ছে না। সো ওই ডেটাগুলো হয়তো সঠিকভাবে আমরা এখনো পাচ্ছি না। একদম এক্সাক্ট ডেটা যদি সরবরাহ করা হয় সেটা হয়তো ভালো হবে গভর্নমেন্ট চ্যানেল থেকে, যে আমরা এই পরিমাণ দিয়েছিলাম, ইভেন ডেট ওয়াইজ দিতে পারে এই গেছে, তো ঘোষণা দিয়ে রেশনিং করা হয়েছিল, সেটা আবার উইথড্র করা হয়েছে, তখনও হয়তো একটা প্যানিক তৈরি হয়েছিল যে সামনে বোধহয় পাওয়া যাবে না। সো এখনও ওই টার্মিনালটা যাচ্ছে, সেই কারণে আমরা এইটাই দেখছি, কিন্তু আমরা বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই এখনো দেখতে পাচ্ছি না। সারের কথা বলেছেন ভাই, সারের উপরে ইমপ্যাক্ট পড়বে, কারণ সার কারখানা যদি আপনি না চালাতে পারেন তো সার উৎপাদন দেশি ব্যাহত হবে। অলরেডি এর মধ্যে 4টা সার কারখানা অলরেডি বন্ধ আছে, সো সেটা সেখানে গিয়ে পড়বে। সো নানামুখী সার আমদানিও বন্ধ থাকবে, উৎপাদনও বন্ধ থাকবে। সামনে হচ্ছে কি বড় মৌসুম, আপনার সেচের প্রসঙ্গ আছে। বিরাট একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়েছি, এবং ইনক্লুডিং রেমিটেন্স খাত বা প্রবাসী কর্মসংস্থান খাত। এইটার জন্য এখনই হয়তো কিছু নেগোসিয়েশন বাংলাদেশও করতে পারে। সেটা কিরকম হতে পারে? সেটা তো আমাদের তো ঝামেলা, যেটা বললামই, যে পাশের মানে যেই বাজার থেকে আমরা বাজার করি সেখানে গ্যাঞ্জাম লেগেছে। এখন দুজনই আমাদের দুঃসম্পর্কের আত্মীয় এবং একজন খুব প্রভাবশালী। সো আমি একবারে এর পক্ষ যেতে পারি না, ওর পক্ষ যেতে পারি না, মানে একটু ইমব্যালেন্স পজিশন আছে। আবার আমাদের একটা চুক্তিও আছে যেটার কথা বলছিলেন। সো ওআইসি আছে, ওআইসিকে আমরা হয়তো আমাদের মতো বলতে পারি, মানবিক বিপর্যয়ের কথাগুলো হয়তো আমরা বলতে পারি যে সবার ক্ষতি হচ্ছে। ইভেন আমাদের যে ক্ষতির কথা আমরা আইএমএফকে বলছি, ইকে বলছি, সেগুলি আরও জোরালোভাবে বলতে পারি যে এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে আমরা তো এটা পার্ট না। আমরা আবার একটা বিরতি নেই, শেষ বিরতির পর আমরা একই আলোচনায় ফিরে আসবো। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সার্বিক অর্থনীতি আমরা কথা বলছিলাম, এবং বৈশ্বিক যে অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশ উত্তরণ ঘটাবার সর্বাত্মক চেষ্টা নিশ্চয়ই তারা চালিয়ে যাচ্ছে। নতুন সরকার, নতুন মন্ত্রী পরিষদ, নতুন সংসদ, সব কিছু মিলেই তাদের কর্মপরিকল্পনার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বস্তি, যে অস্বস্তির মধ্যে মানুষ বিগত 15টি বছর আওয়ামী দুঃশাসনের সময় ছিল, সেই অস্বস্তি থেকে বেরিয়ে আসবার যে এক পথ প্রতিক্রম হয়েছিল, ঠিক সে সময় দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্ব পরিস্থিতি, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি আমাদের জন্য একটা হতাশার জায়গা তৈরি করেছে। আমরা খুবই আশাবাদী হতে চাই। আমরা আশা করি সরকার সব কিছু সামাল দিয়ে হয়তোবা আমাদের কূটনৈতিক তৎপরতা, আমাদের বন্ধুত্ব, আমাদের যে কোন দেশের সাথে ভালো সুসম্পর্ক রেখে, যেমন ভারত থেকে আমাদের এখন ডিজেল আনা হচ্ছে, এটি কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ, ভারতের সাথে আরও সুসম্পর্ক বৃদ্ধি করা, চীনে থেকে কিছু আনা যায় কিনা সেটা করা, আমাদের নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আনা যায় কিনা সেটাও কিন্তু আমাদের ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে। সুতরাং আমাদের কারোর সাথে সম্পর্কের ঘাটতি না ঘটেই আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় নিশ্চয়ই সরকার করবে। আমরা একটা ছোট্ট বিরতি আবারও নিচ্ছি, শেষ বিরতির পর আমাদের যে দুজন অতিথি রয়েছেন তাদেরকে নিয়ে আবার আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বাংলাদেশের আর্থিক যে পর্যালোচনা সেটা নিয়ে ফিরে আসবো। ইসমানী মির্জা শুভরাত্রির একটা শেষ বিরতি নিচ্ছি।
স্পেনের মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক যে অবস্থা সেটা নিয়ে কথা বলছিলাম। রয়েছেন অতিথি হিসাবে প্রফেসর পারভেজ করিম আব্বাসী, রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ আলোচনায় একটা জায়গায় মানুষের মধ্যে আগ্রহের জায়গাটা কিন্তু এই বিশ্লেষণটা করা যায় কিনা আসলে এই যুদ্ধে কার কত খরচ নামছে, কার কত পকেট থেকে নামছে, এবং এই যুদ্ধ কতদিন পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, যেটিও কোনোভাবে করা বা মানে এখন পর্যন্ত বলা মুশকিল। যদি যুদ্ধ থামে তাহলে মধ্যপ্রাচ্যের অবকাঠামো যেগুলো ধ্বংস হয়েছে বা এই পর্যন্ত করতে পারেনি সেটি কতদিন পর্যন্ত সময় লাগতে পারে, এই জায়গাগুলোতে যদি বিশ্লেষণ করেন। প্রথমতই হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যেখানে এস্টিমেটগুলো আসে, নিউ ইয়র্ক টাইমস, ফিনান্সিয়াল টাইমস, ফরেন অ্যাফেয়ার্স এবং ওখানকার যে অনেক সেনেটরদের যে ব্রিফিং থেকে, যেটা আমি পড়ে বলছি, এটা আমার নিজের এখানে ক্যালকুলেশন না, এটা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে $20 বিলিয়ন হয়ে গেছে অলরেডি হয়ে গেছে যুদ্ধে এখানে 1 মাসে, এবং উপরের দিকে হচ্ছে $30 বিলিয়ন। এবং পেন্টাগন যেটা হচ্ছে সেন্ট্রাল মিলিটারি কমান্ড, ওরা সেনেটের কাছে $200 বিলিয়ন ওরা অথরাইজেশন চেয়েছে। মানে আরো যুদ্ধটা যদি দীর্ঘায়িত করার জন্য $200 বিলিয়ন ওরা আর চাচ্ছে, মানে যুদ্ধটা আরো দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, এটা এক। আবার অন্যদিকে আমরা জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে নেট অয়েল এক্সপোর্টার, কেন ওরা ওই শেল অয়েল, তারপর ফ্র্যাকিং দিয়ে ওরা কিন্তু এখন আমদানি চেয়ে বেশি ওরা কিন্তু রপ্তানি করে। এককালীন লাভ যেটাকে বলে উইন্ডফল গেইন, এই যুদ্ধের প্রথম 2-3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের যে তেল কোম্পানিগুলো $63 বিলিয়ন লাভ করে ফেলেছে দেখেন যুদ্ধের মধ্যে। এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেগুলো আছে, যারা হচ্ছে টমাহক মিসাইলস ইত্যাদি এগুলো সব বানায়, পেট্রিয়ট মিসাইল সিস্টেম, এখন গালফের সব দেশগুলো কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে এইসব টেকনোলজি কিনেছে। এবং একটা শাহেদ ড্রোন বানাতে লাগে হচ্ছে মাত্র $20,000 থেকে $30,000, কিন্তু ওটাকে ফেলতে লাগে হচ্ছে $2 মিলিয়ন একটা টমাহক মিসাইল। ওদের সব মজুদ শেষ হয়ে যাচ্ছে, তো এখন ওদের, এবং এটা চাইলে এটা প্রোডাকশন হয় না, দিতে 6-7 মাস লাগে। তো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা এখান থেকে আরো অনেক বেনিফিট করতে পারে। কিন্তু মিডল ইস্টের মধ্যে যত যুক্তরাষ্ট্রে যে সামরিক ঘাঁটি আছে, এখানে $800 মিলিয়ন ড্যামেজ হয়েছে অ্যাজ পার ওয়েস্টার্ন মিডিয়া সোর্সেস। তো ইরানের মধ্যে কতটুকু ড্যামেজ হয়েছে এটার এস্টিমেট কিন্তু আমাদের কাছে আসে নাই। এবং কাতারের যে এখানে হচ্ছে সর্ববৃহৎ যে এখানে গ্যাসের, এটা ওরা বলছে 1.5 বছর লাগবে হচ্ছে ওইটাকে আবার চালু করতে। বাহরাইন বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, ওদের জিডিপি সংকোচন 10% বেশি এখন ধারণা করা হচ্ছে। সৌদি আরবের 5%, ইউএইর হচ্ছে 8%। আবার বিপদ হচ্ছে বাহরাইন এবং ইউএই ওরা তেলের উপরে, রপ্তানির উপর ডাইভার্সিফিকেশন করার জন্য ট্যুরিজম এবং ইনভেস্টমেন্টের উপর করেছিল। ওদের 12% জিডিপি আসে হচ্ছে বিদেশি বিনিয়োগ এবং ট্যুরিজমের থেকে। এখন তো মধ্যপ্রাচ্যে নেক্সট 2 বছরে যদি কোনো একটা গুলিও না সরে হয়, মানুষ কিন্তু আগের মতো এখানে বিনিয়োগ করবে না। তো এটা হচ্ছে একটা বিশাল বড় সমস্যা। এবং তার সাথে সাথে অলরেডি এখানে বলা হচ্ছে যে সারা বিশ্বের অর্থনীতি থেকে $3 থেকে $4 ট্রিলিয়ন এখানে সম্পদ হচ্ছে অলরেডি ধ্বংস হয়ে গেছে। আপনি এটা হচ্ছে জাস্ট গড় এস্টিমেট, এটা হচ্ছে প্রথম 2-3 সপ্তাহ। এবং সামনে যেগুলো আসবে সেটা তো এখন আমরা যুদ্ধ যদি আরো 2 সপ্তাহ দীর্ঘায়িত হয়, তাহলে এটার খরচ আরো বহন আমাদেরকে এটা করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে সবাই কিন্তু সমানভাবে এফেক্টেড হচ্ছে না। চীনের কাছে আপনারা মনে করুন জার্মানি বা ইত্যাদি, এদের কাছে কিন্তু সক্ষমতা আছে এগুলোকে অ্যাবজর্ভ করার। কিন্তু আপনি যদি মনে করুন যে দক্ষিণ কোরিয়ার মতো দেশ, উন্নত দেশ, কিন্তু ওরা কিন্তু অলরেডি কিন্তু এখন হচ্ছে ওরা যেহেতু ওদের প্রায় 100% তেল আমদানি করে বিদেশ থেকে, তো ওরা কিন্তু হচ্ছে যথেষ্ট সংকটে আছে। বাংলাদেশের মতো দেশগুলো যেখানে আছে, এখানে বহুমাত্রিক আমাদের সমস্যা আছে। ভাই ঠিকই বললেন যে আমাদের এখানে পাওয়ারের এখানে সমস্যা আছে, এগ্রিকালচারের সমস্যা আছে, এবং আমাদের যে 50 লাখ থেকে 1 কোটি প্রবাসী বাংলাদেশি আছে, রেমিটেন্সের প্রবৃদ্ধি, রেমিটেন্সের এখানে আমাদের এখানে রিটার্নস যদি কমেও যায়, ওটা একটা আপাতত সাময়িকভাবে অ্যাবজর্ব করা যায়। কিন্তু এই 20 থেকে 30 লাখ লোক যদি হঠাৎ করে 1-1.5 বছরের জন্য দেশে চলে আসে, তখন দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কি হবে? তো আমাদের কাছে এখন আমি বলছি না যেটা আতঙ্কগ্রস্ত হতে, কিন্তু সরকারের এখন হচ্ছে তাদের এক্সপার্টদের সাথে একটা ক্রাইসিস কোঅর্ডিনেশন সেল করুক প্রাইম মিনিস্টার্স অফিস থেকে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা সুপারভাইজ করবেন, যাতে মানুষ গুজবে না কান দেয়। এবং দরকার হলে আপনি বলবো যে আমরা হচ্ছে এই কার পুলিং করবো, আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন এখানে সবাই এখানে বাস দিয়ে দিব। এখানে সরকার এখানে দেখুন, আপনি যখন আপৎকালীন অবস্থায় পড়েছেন, যখন আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তখন তো কিছু এখানে কিছুদিন তো এখানে কষ্ট ছাড় দিতেই হবে, এবং সেটা সবাইকে এখানে স্যাক্রিফাইসটা করতে হবে। শেষ করতে চাচ্ছি আমরা, শেষ বিশ্লেষণ যদি করেন সার্বিক অবস্থা নিয়ে, অর্থনৈতিক, এবং যেটা বললো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সেল হওয়া দরকার, সবাই মিলে ছাড় দেওয়া দরকার। হ্যাঁ, আপনাকে তো কিছু না কিছু সংকোচনে যেতেই হবে।
কারণ হচ্ছে আমি শুরুতে যেটা বলছিলাম, আপনি যে ভর্তুকির দিকে তাকান, গতকালই মনে হয় আমাদের মন্ত্রী বলেছিলেন ডেইলি 100 কত কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে শুধু জ্বালানি খাতে। তো এটা তো আসলে খুব লম্বা সময় ধরে টেনে নেওয়া সম্ভব না, এবং এখানে দিতে গেলে তখন আপনি অন্য যেসব খাতে ভর্তুকি আমরা দিচ্ছি সেগুলির কি হবে। সো একটা সামগ্রিক প্রস্তুতি সেক্ষেত্রে ভালো, মানে শুধুমাত্র জিনিসটাকে জ্বালানির ক্ষেত্রে ধরে না রেখে সামগ্রিক যে প্রভাব আমরা আশঙ্কা করছি সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি করা যেতে পারে। ইভেন বিরোধী দলকেও রাখা যেতে পারে, যে আপনাদের সাইড থেকে সাজেশন বলেন কিংবা আপনাদের প্রস্তাবনা বলেন, রাখার বিষয়টা হলো পরে, যে আদতে কি হওয়া উচিত। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমাদের রাজনৈতিক কারণে সৃষ্ট না, এটা এক ধরনের বড় রকমের দুর্যোগ আমাদের জন্য। সো ডিজাস্টারে পড়লে আমরা কি করি, সবাই একযোগে সেটা রিকভার করার জন্য ড্রাইভ দেওয়ার চেষ্টা করি। তো সম্মিলিতভাবে ড্রাইভ দিতে গেলে তখন স্যাক্রিফাইসের বিষয়টা আরও এইভাবে আসবে। অলরেডি গভর্নমেন্ট বিভিন্ন ক্ষেত্রে বলছে যে আপনি অপচয় বন্ধ করেন বা সাশ্রয়ী হন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে। এগুলি আমরা আগেও শুনেছি, তখনও এই ধরনের কাছাকাছি ক্রাইসিস ছিল, এখন ক্রাইসিসটা আরেকটু ডিপ। সো যেহেতু আরেকটু ডিপ, সেহেতু আরেকটু ইয়ে করতে হবে। আপনি যদি দেখেন যে এইটার প্রভাব আমাদের রাজস্ব খাতে গিয়ে পড়বে, এটার মূল্যস্ফীতিতে পড়বে। যেটা বলছিলেন যে যদি কোনো কারণে মূল্যস্ফীতি আরও বাড়ে তখন আপনি সেটা কিভাবে ইয়ে করবেন, এবং মূল্যস্ফীতি বাড়বে মানে প্রত্যেকটা মানুষের ইয়েতে গিয়ে পড়বে, এবং সেটা আপনার যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি, যে এটা আপনি যেটাকে ইরেজ করতে চান সেখানে গিয়ে আঘাত, মানে সমাজ সুরক্ষা খাতে একদিকে আমরা সাপোর্ট দিচ্ছি আর একদিকে মানুষের মধ্যে দেখা যায় দ্রব্য মূল্য বেড়ে যাবে, মূল্যস্ফীতি বাড়তে থাকবে, আবার সেটা আবার একই নিচের রকম দিকে চলে যাবে, উল্টো দিকে চলে যাবে। সো সামগ্রিকভাবেই একটা ইয়ে নেওয়া উচিত। জি, শেষ করবো লাস্ট 30 সেকেন্ডে। আমার মনে হয় যে বিশ্বে এখন যে অস্থিতিশীলতা হচ্ছে, আমাদের বাংলাদেশের সরকার আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, এবার যে ডাব্লিউতে গেছে এলডিসি গ্র্যাজুয়েশনটা ডিফার করা উচিত, এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বলা উচিত যে আমরা তোমাদের মিত্র, আমাদের এখানে হচ্ছে রপ্তানি যে এখানে ব্যাপারে তোমরা বাধ্যবাধকতা করেছো, এটা ছাড় দিতে হবে, এবং এটার জন্য এখানে প্রোঅ্যাক্টিভ ইকোনমিক ডিপ্লোমেসি করতে হবে, এবং আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, যে একটা দেশের উপর আমদানি বহুমুখীকরণ করতে হবে। এইরকম যদি সমস্যা হয় সাপ্লাই চেইন ডিসরাপশনে আমরা যাতে ভবিষ্যতে বিপদ না পড়ি, এবং রিনিউয়েবল এনার্জি এটা আমার উপরে আমাদের এমফেসিস দিতে হবে দীর্ঘমেয়াদীভাবে। জি, দর্শক আমরা শুনছিলাম, এবং এলডিসি গ্র্যাজুয়েশনের প্রসঙ্গ এখানে এসছে, সেটি আসলে ডেফার করার কথা এসছে, রিনিউয়েবল এনার্জির কথা এসছে, আমদানি রপ্তানি বহুমুখীকরণের কথা এখানে এসেছে, এবং সবচেয়ে বড় কথা আমাদেরকে এই ক্রাইসিস মোকাবেলা করবার জন্য অর্থনৈতিক বিশ্লেষক তহিদুল ইসলাম বলছেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু একটা কনসেনসাস এসে তারা কিন্তু সকলে মিলে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারে। সবাই মিলে জনগণকে আহ্বান করলে নিশ্চয়ই জনগণের মধ্যে সেই জায়গাটা আরও বেশি তারা প্রতিপালন করবার জন্য তারা আগ্রহী হবে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে যাতে কোনো শঙ্কা, নতুন সরকার তারা দায়িত্বভার গ্রহণ করেছে, এবং এই দায়িত্বভার গ্রহণ করার প্রথম দিকেই যদি এই ধরনের বড় ধরনের সংখ্যায় পড়ে যায় তাহলে কিন্তু দেশের জন্য, রাষ্ট্রের জন্য বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে। সে কারণের জন্য আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলে মিলে এই পরিস্থিতিকে কীভাবে উত্তরণ করতে পারি, সেটি সকল শ্রেণী পেশা মানুষ, সরকার যারা রয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রয়েছে, যারা আমলা রয়েছেন, যারা সাংবাদিক রয়েছে, সবাই মিলে আমরা এই পরিস্থিতি উত্তরণ করবার জন্য বিশেষ করে জাতীয় সংসদে যাতে এর প্রাণবন্তটা আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা সকলে মিলে একটা ঐক্যের যে রাজনীতি সেটি গড়ে তুলব, সে প্রত্যাশা করে আমরা আমাদের আজকের যে আলোচনা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সার্বিক অর্থনীতি, বাংলাদেশের অবস্থা, সেটা এখানে শেষ করছি। দারুণভাবে ধন্যবাদ জানাই অত্যন্ত মনোমুগ্ধকর বিশ্লেষক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক অধ্যাপক পারভেজ কারিম আব্বাসীকে। ধন্যবাদ জানাই অর্থনৈতিক বিশ্লেষক, যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক যারা মোহাম্মদ তহিদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।